আজকের কাহিনীটা রাজস্থানে ঘটে যাওয়া ছোট্ট একটি গ্রামের, যেখানে মেয়েদেরকে ভোগের পণ্য হিসেবে ব্যবহার করা হতো। শুধু তাই নয়, সেখানে মেয়েদেরকে কাজ করা, খাবার তৈরি করা এবং বাচ্চা উৎপাদন করার মেশিন হিসেবে ব্যবহার করা হতো। তাই গ্রামের পুরুষদের এই অত্যাচারের বিরুদ্ধে গিয়ে 4 বীরাঙ্গনা নারী লড়তে শুরু করে। কিন্তু এর পরে যা ঘটে পুরো রাজস্থানের মেয়েদের ভাগ্য বদলে দিয়েছিল। সমাজের এই কুপ্রথা ভেঙে তারা এক নতুন দিগন্তের উন্মোচন করেছিল। বলছিলাম পার্স সিনেমার কথা। তার কথা না বাড়িয়ে আর স্পয়লার না দিয়ে চলো তাহলে গল্পের মধ্যে ঢুকে পড়া যাক। গল্পটা শুরু হয় রাজস্থানের ছোট্ট একটা গ্রামে, যেখানে শিক্ষা ব্যবস্থা তেমন একটা ছিল না। নারীদেরকে মনে করা হতো পণ্য সামগ্রীর মতো। তাদেরকে বাড়ির কাজ করা, রান্না বান্না করা এবং বাচ্চা উৎপাদনের মেশিন হিসেবে ব্যবহার করা হতো। গ্রামটিতে লাজু এবং রানী নামের দুজন মহিলা থাকত। রানীর স্বামী অনেক আগেই মারা গিয়েছিল। বাড়িতে তার শাশুড়ি এবং 16 বছরের একটি ছেলে আছে। রানীর ছেলের নাম গোলাপ। তার বিয়ের জন্য লাজু এবং রানী অন্য একটি গ্রামে যাচ্ছে মেয়ে দেখতে। গ্রামটিতে অল্প বয়সী ছেলে মেয়েদের বিয়ের প্রথা চালু রয়েছে। এরপরে লাজু এবং রানী বাসে কিছুক্ষণ জার্নি করার পর চলে আসে সেই গ্রামে। তাদের আপ্যায়ন করা শেষে তাদের মেয়েটিকে দেখানো হয়। মেয়েটির নাম ছিল জোনাকি এবং তার বয়স ছিল মাত্র 14 বছর। অল্প বয়সের লম্বা চুল দেখে তাদের মেয়েটিকে খুবই পছন্দ হয়ে যায়। এরপর মেয়ের পক্ষ থেকে একজন বলে, আপনাদের যদি পছন্দ হয় তাহলে আমরা কথা আগে বাড়াতে পারি। তারপর মেয়ের পক্ষ থেকে বলা হয় জোনাকির জন্য 4 লক্ষ টাকা পণ দিতে হবে। এটাই এই গ্রামের একমাত্র প্রথা। কোনো মেয়েকে বিয়ে করতে হলে বরপক্ষের তাকে পণ দিয়েই বিয়ে করতে হয়। আর যে মেয়ে যত বেশি সুন্দরী তার পণ তত বেশি। এদিকে দেখা যায় রানীর পক্ষে 4 লক্ষ টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব না। সে বড়জোর কষ্ট করে 3 লক্ষ টাকা ম্যানেজ করতে পারবে। এটা নিয়ে রানী বেশ চিন্তায় পড়ে যায়। এর মধ্যেই তার ছেলে গোলাপ ফোন দিয়ে তাকে মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করে। তখন মেয়ের বর্ণনা শুনে ওর তো খুব পছন্দ হয়ে যায়। আর মাকে বলে সে যেন বিয়েটা ঠিক করেই তারপর গ্রামে আসে। এখানে বলতে গেলে রানী এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা ঠিক করে গ্রামে আসে। অন্যদিকে দেখা যায় গোলাপ তেমন কাজকর্ম কিছু করে না। সারাদিন শুধু বন্ধুদের সাথে আড্ডাবাজি করে বেড়ায়। মূলত এই জন্যই রানী ওর বিয়ের ব্যবস্থা করছিল। সে মনে মনে ভেবেছিল যে বিয়ে দিলে হয়তো গোলাপ ঠিকঠাক হবে এবং কাজে মনোযোগ দিবে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই তাদের গ্রামে একটি পঞ্চায়েত বসেছে। লক্ষ্মী নামের একটি মেয়ের পাশের গ্রামে বিয়ে হয়েছিল। বিয়ের পর সে স্বামীর বাড়িতে চলে গিয়েছিল। তারপর প্রথমবারের মতো বাপের বাড়ি এসে আর শ্বশুর বাড়ি যেতে চায় না। এটা নিয়েই মূলত শ্বশুর বাড়ির লোকেরা পঞ্চায়েতের কাছে নালিশ জানিয়েছে, এই জন্য আজকে সালিশ হচ্ছে। তখন পঞ্চায়েত লক্ষ্মীকে অনেক বুঝিয়ে শুনিয়ে তার স্বামীর বাড়িতে আবারও যেতে বলে। তাই তার বাবা মারাও লক্ষ্মীকে অনেক জোর করে তার স্বামীর বাড়িতে পাঠাতে চায়। কিন্তু কেউ একবার জানতে চায় না যে লক্ষ্মী কেন তার স্বামীর বাড়িতে আর যেতে চায় না। এরপর পঞ্চায়েত লক্ষ্মীর বাবা মাকে বলে সে যাই বলে ওর কথা না শুনে ওকে গাড়িতে উঠিয়ে দাও। তাই তারা টেনে হিঁচড়ে লক্ষ্মীকে গাড়িতে উঠিয়ে দেয়। তখন লক্ষ্মী তার মাকে বলে বিয়ের এতদিন হয়ে গেল আমার স্বামী এখন পর্যন্ত আমাকে টাচও করেনি। আরও আমার শ্বশুর আর দেবর আমার সাথে খারাপ কাজ করার অনেক চেষ্টা করে। সে জানতে পেরেছে তার স্বামী অক্ষম, আর এটি যেন কেউ জানতে না পারে এই জন্যই ওর বিয়ে করানো হয়েছিল। কিন্তু তার এসব কথা কে শোনে? তাকে এক প্রকার জোর করে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়। এই গ্রামের এমনই অবস্থা। মেয়েদেরকে তারা মানুষ হিসেবে মনেই করে না। এখন যে লোকটিকে দেখানো হয়েছে এই লোকটির নাম হলো কিষান। সে কলেজে পড়াশোনা করে বাড়িতে ফিরেছে। কিষান এই কুপ্রথার বিরুদ্ধে গিয়ে গ্রামের সবাইকে বোঝাতো, কিন্তু তার কথা কেউই মন দিত না। সে গ্রামের মহিলাদের স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিনের ব্যবস্থা করে দিয়েছিল, যাতে তারা অর্থ উপার্জন করে স্বাবলম্বী হতে পারে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। বিজলি নামের একটি মেয়েকে দেখানো হয়। বিজলি গ্রাম থেকে একটু দূরেই থাকতো। রাত হলে গ্রামের সকল পুরুষরা নাচ দেখতে যেত এবং যাদের অনেক টাকা আছে তারা তো পুরো রাতের জন্য বিজলিকে নিয়ে যেত। এখানে বলা যায় বিজলি সব খারাপ কাজ করত। বলতে গেলে গ্রামের সব পুরুষরাই কাস্টমার, কিন্তু বিজলির গ্রামে প্রবেশ নিষেধ ছিল। একদিন লাজু এবং রানী বিজলির কাছে আসে। আসলে রানী, লাজু এবং বিজলির ছোটবেলার খুবই ভালো বন্ধু। এরপর তারা 3 জন একসাথে বসে গল্প সল্প করতে থাকে। এরপর রানী কথায় কথায় বলে যে আমার ছেলে গোলাপের তো বিয়ে ঠিক করেছি, তোমাকে কিন্তু অবশ্যই আসতে হবে। এইটা শুনে বিজলি তো অনেক খুশি হয়ে যায়। পরের দিন লাজুর স্বামীকে দেখানো হয়। লাজুর বিয়ের 10 বছর হয়ে গেছে, তারপরেও এখন পর্যন্ত সে মা হতে পারেনি। আর এই জন্য লাজুর স্বামী তাকে প্রতিনিয়তই মারতে থাকে। লাজু তার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইলে সে কোনো মতেই যেতে চায় না, বরং সে তার উপর আরও অত্যাচার করতে থাকে। এর কয়েকদিন পার হতেই গোলাপের বিয়ের দিন চলেই আসে। দেখা যায় রানী তাদের সকল আত্মীয় স্বজন এবং প্রতিবেশী নিয়ে বরযাত্রী হিসেবে জোনাকিদের বাড়িতে যায়। এরপর ধুমধাম করে গোলাপ এবং জোনাকির বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর জোনাকিকে দেখতে রানী একটি আলাদা ঘরে আসে। সেখানে গিয়ে জোনাকিকে দেখে রানী একদম অবাক হয়ে যায়, যেটার জন্য রানী মোটেও প্রস্তুত ছিল না। কারণ জোনাকির মাথায় সব চুল কাটা। এরপর জোনাকির মা জানায় জোনাকির মাথায় ইনফেকশন হওয়ার জন্য ওর চুল কাটতে বাধ্য হয়েছে এরা।
রানী তখন বলে এই জন্যই তো আমি মেয়েকে 4 লক্ষ টাকা দিয়েছি। আমার ছেলে তো জোনাকির মাথার চুলের কথা শুনেই পছন্দ করেছিল। এখন আমার ছেলেকে আমি কি বলবো? যাই হোক, কি আর করা, বিয়ে যখন হয়ে গেছে বউকে তো তখন নিয়ে যেতেই হবে। যাবার পথে রানী বারবারও জোনাকির মাথার ঘোমটা ঠিক করে দিচ্ছিল, যাতে করে তার মাথাটা কেউ দেখতে না পারে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। বাসের মধ্যে হঠাৎ জোনাকির মাথার ঘোমটা খুলে যায়। এরপর বাসের মধ্যেকার সবাই দেখে ফেলেছিল যে জোনাকির মাথা চুল নেই। এটা নিয়ে গোলাপের বন্ধুরা তো হাসাহাসি করতে শুরু করে দেয়। রাতে জোনাকিকে দেখতে বিজলি রানীদের বাড়িতে আসে। রানীর প্রতিবেশীরা বিজলিকে দেখে অনেক কানাঘোষা করতে শুরু করে, কারণ বিজলি ওইসব খারাপ কাজ করে আর তার গ্রামে প্রবেশও নিষেধ ছিল। সবার এমন আচরণ দেখে বিজলি বলে, আমার আসলে আরও দেরি করে আসা উচিত ছিল। আমি চলে যাচ্ছি, আরেকদিন এসে জোনাকিকে দেখে যাব। এরপর জোনাকিকে না দেখেই বিজলি সেখান থেকে চলে যায়। আর ওই দিন রাতে গোলাপের দাদিও মারা যায়। তার শেষকৃত্যের কাজ শেষ করে গোলাপ বাড়ি থেকে পালিয়ে যায়। আসলে জোনাকির চুল ছোট হয় তাকে ওর একদমই পছন্দ হয়নি। বড় চুলওয়ালা মেয়েদেরকে অনেক বেশি পছন্দ গোলাপের। বিয়ের দিন তার বন্ধুদের হাসি তামাশা করায় তার মন অনেক খারাপ। গোলাপ দুদিন পরে আবার বাড়িতে ফিরে আসে। রানী তখন তাকে জিজ্ঞাসা করে, এই দুদিন তুই কোথায় ছিলি? এরপর গোলাপ রানীকে বলে, আমার ছোট চুলালা মেয়েকে পছন্দ নয়, ঠিক এজন্য আমি বাড়ি থেকে চলে গিয়েছিলাম। এরপর গোলাপ রুমে যায় এবং জোনাকির সাথে জোর জবরদস্তি করতে থাকে। জোনাকি চিৎকার করে কান্না করতে থাকে, কিন্তু এতে গোলাপের কিচ্ছু আসে যায় না। জোনাকির চিৎকার রানীও শুনতে পায়, কিন্তু রানী মনে মনে ভাবতে থাকে, ছেলেকে তো এই জন্যই বিয়ে করিয়েছি। আর স্বামী স্ত্রীর মধ্যে এসব টুকটাক একটু ঝামেলা হলে দুজনের মধ্যে ভালোবাসাটাও বাড়বে। কিন্তু জোনাকির অতিরিক্ত চিৎকারের শব্দে রানী আর থাকতে না পেরে বিজলির কাছে চলে আসে। সেদিনের জন্য রানী বিজলির কাছে অনেক করে ক্ষমা চায়, কারণ সেদিন তাকে ভালো করে আপ্যায়নও করতে পারেনি। এর পরের দিন গোলাপ শহরে যাবার কথা বলে বাড়ি থেকে বের হয়। রানী তাকে অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু গোলাপ তার কোনো কথাই শোনে না। ঠিক ওই দিনই জোনাকিদের গ্রামে একটা ছেলে ওকে দেখতে আসে, আর তাকে দেখে জোনাকি অনেক ইমোশনাল হয়ে যায়। এর মানে ওই ছেলেটি জোনাকির বয়ফ্রেন্ড ছিল। কিন্তু তখনই জোনাকির মনে পড়ে যায় যে সে বিবাহিত। অন্য পরপুরুষের সাথে কথা বলা এবং দেখা করা তার জন্য পাপ। এই জন্য সে দৌড়ে গিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। পরের দিন লাজু রানীর বাড়িতে আসে, কারণ তার স্বামী তাকে অনেক মারধর করেছিল। এই জন্য লাজু রানীর কাছে মলম লাগাতে এসেছিল। তারপর রানী খেয়াল করে দেখে যে জানোয়ারটাকে অনেক মেরেছে। এর পরের দিন রানী জানতে পারে গোলাপকে কেউ শহরে আটকে রেখেছে। আসলে গোলাপ যাদের কাছ থেকে টাকা ধার করেছিল তাদের টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় তাকে আটকে ফেলেছিল। এদিকে রানীর কাছেও তেমন কোনো টাকা ছিল না। রানী কোনো উপায় না পেয়ে কিষানের কাছে টাকা ধার করতে চলে আসে। এরপর কিষান তাকে টাকা দেয়, তখন কিষানকে সাথে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। এরপর শহরে গিয়ে জানতে পারে গোলাপ টাকা নিয়ে খারাপ জায়গায় গিয়ে খারাপ কাজ করত। এরপর রানী তাকে ছাড়িয়ে গ্রামে নিয়ে আসে। কিছুদিন পর রানী, লাজু, বিজলি এবং জোনাকি একসাথে ঘুরতে বের হয়। সেখানে গিয়ে লাজু মন খারাপ করে বসেছিল। তখন বিজলি বলে, কি হয়েছে তোর, তুই এইভাবে আছিস কেন? আমার বিয়ের 10 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমি মা হতে পারিনি, আর এর জন্য আমার স্বামী আমাকে প্রতিনিয়তই মারধর করে। তখন বিজলি বলে, তাহলে তোরা ডাক্তার দেখাচ্ছিস না কেন? সমস্যাটা তো তোর স্বামীরও হতে পারে। তখন লাজু বলে, ডাক্তার দেখানোর কথা বললেই জানোয়ারটা আমাকে অনেক মারধর করে এবং বলে যে ছেলেদের আবার কিসের সমস্যা। এটা শুনে বিজলি জানায়, তোর একটা উপায় আছে মা হওয়ার। আমি একটা সাধু বাবাকে চিনি যে ওই গুহায় থাকে, তার কাছে গেলে তোর কাজ অবশ্যই হয়ে যাবে। কিন্তু কেন জানি রানী লাজুকে সেখানে যেতে বারণ করে এখনই। এদিকে রানীকে কেউ আননোন নাম্বার থেকে ফোন দিয়ে ওর সাথে ফ্ল্যাট করতে থাকে। অনেক বছর ধরে তারও স্বামী না থাকায় তারও খুব ভালোই লাগছিল। এরপর ওরা তিনজন গল্প করতে করতে রানী বিজলিকে বলে, বিজলি তুমি এসব খারাপ কাজ ছেড়ে দিলেই তো পারো। এখন তো তোমার শুধু গ্রামে আসা নিষেধ, পরে আরো বেশি খারাপ কিছু হতে পারে, তো প্লিজ তুমি এসব কাজ ছেড়ে দাও। এতে বিজলি রেগে যায় এবং বলে, রাতের আধারে ওই গ্রামের পুরুষরাই তো আসে আমার কাছে মজা নিতে, আর দিনের আলো ফুটলেই সবাই সাধু সন্ন্যাসী হয়ে যায়। আমি অন্যের কথা আর কি বলবো, একদিন তো তোমার ছেলে গোলাপি এসেছিল আমার কাছে। এটা শুনে রানী অনেক রেগে যায় এবং ওকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। এরপর বিজলি লাজুকে বলে, গোলাপ ঠিকই তার কাছে এসেছিল, কিন্তু সে একটা থাপ্পড় দিয়ে ওকে তাড়িয়ে দিয়েছে, কারণ গোলাপ তো তার ছেলের মতোই এবং তাকে তো সে জন্মাতেও দেখেছে। এর পরের দিন লাজু বিজলিকে ফোন দিয়ে জানায় যে সে সাধু বাবার কাছে যেতে চায়, তাকে যেন বিজলি নিয়ে যায়। এই জন্য সন্ধ্যার সময় ওরা তিনজন চলে আসে সেই পাহাড়টার কাছে যেখানে সাধু বাবা থাকতো। তারপর ওরা দুজনে চলে আসে সাধু বাবার কাছে। এখানে এসে বোঝা যায় সাধু বাবা আসলে বিজলির বয়ফ্রেন্ড।
সবাই টাকা দিয়ে বিজলির কাছে মজা নিতে আসতো আর সে আসতো সাধু বাবার কাছে। আর বিজলি তখন লাজুকে বলে সাধু বাবার সাথে ওই কাজ করতে, কারণ তার মা হতে চাইলে এছাড়া আর কোনো উপায়ই নেই। লাজু সাধু বাবার দ্বারা বাচ্চা কনসেপ্ট করে তার স্বামীকে জানিয়ে দিবে, আর এতে তো তার স্বামীও কিছুই জানতে পারবে না। প্রথমে লাজু এতে রাজি হতে চায়নি, কিন্তু সে অনেক চিন্তা ভাবনা করে দেখে এটা ছাড়া তো তার অন্য কোনো আর উপায়ও নেই। তো এক প্রকার বাধ্য হয়ে লাজু সেই সাধু বাবার সাথে ওসব কাজ করে। পরের দিন জোনাকির বয়ফ্রেন্ড সে ছেলেটি আবারও ওদের গ্রামে আসে, কিন্তু রানী এবার তাকে দেখে ফেলে। ছেলেটি তাকে দেখা মাত্রই দ্রুত সেখান থেকে সাইকেল নিয়ে চলে যায়। ছেলেটি তাড়াহুড়া করার সময় একটি বই পড়ে যায়, আর সাথে সাথেই বইটিকে কুড়িয়ে জোনাকি ঘরে নিয়ে আসে। রানী সব দূর থেকে সবই লক্ষ্য করে দেখছিল। এরপর একজন বয়স্ক লোককে দেখানো হয়। এই লোকটির থেকে রানী গোলাপের বিয়ের সময় বেশ কিছু টাকা ধার নিয়েছিল, আর রানী একটি ট্রাঙ্কে করে টাকা গোছাচ্ছিল তার সব ঋণ পরিশোধ করার জন্য। রানী সেই ট্রাঙ্কটি খুলে দেখে সেখানে কোনো টাকাই নেই, আর এটা দেখে রানী মনে মনে ভাবে জোনাকি টাকাগুলো সরিয়ে ওই ছেলেটিকে দিয়েছে। এরপর রানী জোনাকিকে জিজ্ঞাসা করে সে টাকাগুলো সরিয়েছে কিনা। জোনাকি উত্তরে বলে আমি এই টাকা সম্পর্কে কিছুই জানি না, কিন্তু রানী তার কথা বিশ্বাস না করে তাকে অনেক মারধর করে। এরপর গোলাপ বাড়িতে ফিরলে জোনাকি তাকে জিজ্ঞেস করে যে টাকা সম্পর্কে সে কিছু জানে কিনা। তখন গোলাপ তাকে আবারও মারধর করতে থাকে এবং বলে তুই আমাকে চোর বানাতে যাচ্ছিস। এক পর্যায়ে গোলাপ তার সাথে জবরদস্তি করতে শুরু করে দেয়। এটাতে জোনাকি জোরে জোরে চিৎকার করতে থাকে। এটা দেখে রানীর তার বিবাহিত জীবনের কথা মনে পড়ে যায়, তার স্বামীও তার সাথে এরকম অত্যাচারী করত। এরপর রানী গোলাপকে ঘর থেকে বের করে দেয় এবং বলে যে সে যেন কোনোদিনও এই বাড়িতে না আসে। তখন রানী একা একা বসে কান্না করতে থাকে। তখন জোনাকিও তার কাছে চলে আসে। এরপর সে বলে মা আমি টাকাটা নেইনি, আর ওই ছেলেটা আমার স্কুলের ফ্রেন্ড, তারা একসাথে পড়াশোনা করতো। জোনাকিও ছেলেটিকে অনেক ভালোবাসতো এবং ছেলেটিও, কিন্তু তার বাড়ি থেকে হঠাৎই গোলাপের সাথে ওর বিয়ে ঠিক করে ফেলে। এই বিয়েটা না করার জন্য জোনাকি তার নিজের চুল নিজেই কেটে ফেলেছিল, কিন্তু তারা শেষ রক্ষা হলো কই। জোনাকির আসলে অনেক ইচ্ছে ছিল সে অনেক দূর লেখাপড়া করে অনেক বড় কিছু হবে, এই জন্যই ছেলেটা তাকে মাঝে মধ্যে বই দিয়ে যেত। অন্যদিকে আমরা দেখতে পাই বিজলির কাছে রাজেশ নামের একজন কাস্টমার প্রতিনিয়তই আসতো। রাজেশের কথাবার্তায় বিজলি মনে করেছিল রাজেশ তাকে অনেক ভালোবাসে। একদিন রাজেশ বিজলির কাছে এসে বলে চলো আমরা দূরে কোথাও চলে যাই, নতুন করে সবকিছু শুরু করি। এটা শুনে তো বিজলি অনেক বেশি খুশি হয়ে যায়। সে মনে করে রাজেশ হয়তো তাকে বিয়ে করে নতুন জীবন শুরু করতে চায়, কিন্তু এরপরে তার খুশিটা নিমেষেই শেষ হয়ে যায়। তখন রাজেশ বলে চলো আমরা এখান থেকে দিল্লিতে চলে যাই, সেখানে গিয়ে নতুন করে ব্যবসা শুরু করি, আর তুমি পুরো দিল্লি রাজ করবে। এটা শুনে তো বিজলির অনেক বেশি খারাপ লাগে এবং সেখান থেকে সে রাজেশকে চলে যেতে বলে, আর ভাবতে থাকে পৃথিবীর সব পুরুষরাই একই রকমই। এরপরে দেখা যায় রানী তার ঘর বিক্রি করে দেয় এবং তার ঋণের সব টাকা পরিশোধ করে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই জোনাকি এবং তার বয়ফ্রেন্ড একটা বাসে করে দূরে কোথাও চলে যাচ্ছে। আসলে রানী জোনাকির বয়ফ্রেন্ডকে ডেকে তার হাতে জোনাকিকে তুলে দেয়, আর যাওয়ার সময় বাড়ি বিক্রি করা কিছু টাকা ওদেরকে দিয়ে দেয়। এরপর রাত হলে লাজু তার স্বামীকে বাবা হওয়ার খুশির খবরটি দেয়। অর্থাৎ এখানে বোঝা যায় যে লাজু ওই সাধু বাবার দ্বারা বাচ্চা কনসেপ্ট করেছে। লাজু তার স্বামীকে বলে এই বাচ্চার বাবা তুমি, আর তুমি এতে খুশি হওনি। লাজুর স্বামী খুশি হওয়ার পরিবর্তে তাকে প্রচণ্ড মারধর করতে থাকে এবং জিজ্ঞাসা করে এই বাচ্চা কার, তুই কার সাথে খারাপ কাজ করে বাচ্চা পেটে নিয়েছিস। আর আমি জানি বাচ্চার বাবা আমি নই, কারণ আমি তো আর কখনো বাবাই হতে পারবো না। লাজু তখন তার স্বামীকে জিজ্ঞাসা করে তুমি জানতে যে তুমি কখনো বাবা হতে পারবে না, তাহলে কেন এতদিন আমাকে এটা নিয়ে মারধর করতে। এগুলো শুনে লাজুর স্বামী ওকে আরো বেশি মারধর করা শুরু করে দেয়। রানী এসে দেখে লাজুকে তার স্বামী অনেক মারধর করছে। এরপর লাজুকে বাঁচাতে রানী তার স্বামীকে একটা ধাক্কা দেয়। ধাক্কার ভার সামাল দিতে না পেরে সে গিয়ে আগুনের মধ্যে পড়ে। লাজু তার স্বামীকে বাঁচাতে গেলে রানী তাকে টেনে নিয়ে আসে এবং বলতে থাকে এমন স্বামীকে বাঁচানোর থেকে না বাঁচানোই ভালো। লাজুর স্বামী ওর সামনেই মারা যায়। এরপর তারা দুজন সেখান থেকে পালিয়ে বিজলির কাছে চলে আসে এবং বিজলিকে সমস্ত ঘটনা খুলে বলে। এরপর ওদের সব কথা শুনে বিজলি, লাজু এবং রানী তাদের সবকিছু গুছিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়, তাদের জীবনটা নতুনভাবে শুরু করার জন্য, যেখানে থাকবে না কোনো বাধা বিপত্তি, থাকবে না কোনো অন্যায় অবিচার। আর এই দৃশ্যটার মাধ্যমেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের কাছে এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।